আমি পাঠক হিসেবে আমাকে তো সিলেক্ট করতে হবে আমি কি পড়তে চাই। মা বাবা সবকিছুর ঊর্ধ্বে, দুনিয়া একদিকে, বাবা মার কাছে সন্তান আরেক দিকে, তাই না? এই ভ্রান্ত ধারণাটা আমার ভাঙলো হচ্ছে গিয়ে এখানে কাজ করতে এসে। ভয়ঙ্কর তথ্য। এক্স্যাক্টলি, আগে লেখক পরে ভাইরাল, সেটাও হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে আগে আমি ভাইরাল হলাম, তারপর আমি একটা বই প্রকাশ করলাম। আপনি যে কোনো জায়গাতে ভাইরাল হয়ে গেলেই আপনি একটা বই প্রকাশ করলে তখন লাইন লেগে যাবে। ফেসবুক এখন তো সবথেকে বড় মিডিয়া। আপনি যে কোনো লাইব্রেরিতে হারিয়ে যেতে পারেন, সেটার আকার যেমনই হোক না কেন। আপনি যত বেশি হারাবেন তত বেশি নিজেকে খুঁজে পাবেন। এই উক্তিটি করেছিলেন মিলি ফ্লোরেন্স। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লেখক আড্ডায়। আমাদের সঙ্গে আজকে লেখক আড্ডায় আড্ডা দিতে এসেছেন ফারহানা শায়লা, যিনি এএসডির প্রজেক্ট ম্যানেজার, কাজ করছেন শিশু এবং নারীদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই। আজকে তার যে বই বৃষ্টি নামুক তবে, সেটি নিয়েই আড্ডাটা হবে। শায়লা, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন? আছি, ভালো আছি। সবেমাত্র বসন্ত ছুঁয়ে গেছে আমাদের, আর এরই মধ্যে আপনার বইয়ের নামটা বৃষ্টি নামুক তবে। বৃষ্টি হবে হয়তো সামনে, নামটা দিয়ে আসি। এই নামটা কেন বৃষ্টি নামুক তবে? আমার জন্মটা শ্রাবণ মাসে, সেজন্যই হয়তো বা বৃষ্টির সাথে আমার একটা খুব ভালো কানেকশন আছে। বৃষ্টি সংক্রান্ত সব কিছুতেই আমি কেমন যেন একটু অন্যরকম হয়ে যাই। বৃষ্টি আমার খুবই পছন্দ, এবং আমার কাছে মনে হয় কি যে এমন না যে আমার দেশের বৃষ্টি আমার সবসময় একটা ফ্যাসিনেশন। বৃষ্টি যে কোনো দেশেই সুন্দর। এই জন্যই হয়তো বা আমি চেয়েছিলাম আমার প্রথম বইটা হোক বৃষ্টি নামের, মানে বৃষ্টি বিলাসের একটা ব্যাপার আছে আপনার মধ্যে। অনেকটা তাই। আচ্ছা, বৃষ্টি নামুক তবে আমরা জানি এটি একটি কাব্যগ্রন্থ। আপনি নারী এবং শিশু অধিকার নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। তো এই কবিতা লেখার অভ্যাসটা মানে কেমন করে শুরু হলো আপনার? অভ্যাস যদি বলেন তাহলে এটা শুরু হয়েছে অনেক আগে থেকে। যেমন যখন ছোট, তখন আমার বাবা যেহেতু ব্যাংকার ছিলেন, প্রতি বছর ডায়েরি নিয়ে আসতেন। তো আমাদের একটা কম্পিটিশন থাকতো কার ডায়েরি আমরা ভাই বোনরা আর কি, যে কত লেখায় আমরা ভরে তুলতে পারি। তো সেইখান থেকেই আমরা অনেক কিছু লিখতাম। এর মধ্যে কবিতা, গল্প, উপন্যাস অনেক কিছুই থাকতো। কবিতার কেমন ছড়া, কিছু ছন্দ মিললেই আমাদের কাছে সেটাই লেখা হয়ে যেত, এবং সেগুলো এক কাটটা কত বেশি সুন্দর হয়েছে সেইগুলি নিয়ে আবার বাবা মাকে পড়ে শোনানো, তাদের প্রশংসা পাওয়া, এবং তারপরে তারা যদি প্রশংসা করতো সেগুলি স্কুলে শোনানো। সেইখান থেকে আস্তে আস্তে মনে হয়েছে যে যেটাই হোক একটা কিছু লিখতে লিখতে এই এত জমে গেছে। তখন মনে হয়েছে যে ঠিক আছে, এখন একটা বই বের করি তাহলে। আপনার পড়াশোনা আমরা যতদূর জানি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, ফ্যামিলির কাছ থেকে দূরে থাকতে হয়েছে। তো এই বিষয়টা কি আপনার লেখালেখিতে কোনো প্রভাব ফেলেছে? হ্যাঁ, ফেলেছে। কারণ যখন আমরা ফ্যামিলি থেকে দূরে থাকি তখন আমাদের মানে ফ্যামিলিকে মিস করি, তখন কিছু একটা নিয়ে তো আমাদের ব্যস্ত থাকতে হয়। ক্লাস থেকে ফিরে এসে, এবং আমি একটা জিনিস বলবো কি, আমার রুমটাও ছিল একদম লেখালেখির উপযুক্ত একটা রুম। কেন বলি, আমি মন্নুজেন হলে থাকতাম। যেই রুমটাতে থাকতাম সেই রুমের পাশ দিয়ে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যেত জানলা দিয়ে। একটা পুকুরের উপর কদম গাছ, এবং তার পাশে বিশাল বড় জিমনেশিয়ামের মাঠ। তো এত সুন্দর থাকতো যে এখানে বসলে মনে হয় জানলা দিয়ে তাকালে যে কেউ কবিতা লিখতে শুরু করে দিবে। তো সেটা আমার উপর অনেক বড় প্রভাব ফেলেছে। মন খারাপ হলেও ওখান দিয়ে তাকিয়ে থাকতাম, এবং মনে কিছু না কিছু আসতো লেখার মতন। মন ভালো থাকলেও সেখান দিয়ে তাকিয়ে দেখতাম। এবং মানে আমার মনে হয় কি যে দূরে থাকলে লেখার জন্য, ভাবার জন্য অনেকটা সময় পাওয়া যায়। শুধু যে কবিতা তা না, অনেক প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, সেগুলোও আসলে আমার লেখা হয়েছে। এবং আমি সবথেকে বড় বিষয় যেটা, সেটা আমি খুব চিঠি লিখতাম সেই সময়। যখন আমি বলছি তখন তো মোবাইল ফোন, ইন্টারনেট তো প্রশ্নই আসে না। তো মোবাইল ফোনেরও অত বেশি একটা প্রচলন ছিল না। তো চিঠি লিখতাম প্রচুর, ফ্রেন্ডসদের কাছে, ফ্যামিলিতে প্রচুর চিঠি লিখতাম, এবং চিঠিগুলি খুব 4-5 পাতার থাকতো, খুব বর্ণনা থাকতো। সেখান থেকেও লেখালেখির একটা অভ্যাস হয়েছে। মানে আপনার শিক্ষা জীবনের, অর্থাৎ আপনার সেই হলের লাইফ আপনাকে প্রভাবিত করেছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, অবশ্যই। পরবর্তীতে আপনি নারী এবং শিশুদের অধিকার নিয়ে কাজ শুরু করলেন, এবং দীর্ঘদিন ধরে আপনি করছেন। এই বিষয়টা কি আপনাকে প্রভাবিত করেছে আপনার লেখালেখিতে? হ্যাঁ, করেছে। সেটা হচ্ছে আমি যখন শিশুদের অধিকার নিয়ে কাজ শুরু করলাম, এবং অনেক দিন হয়ে গেছে, 14 সাল থেকে করছি, এবং তখন আমার শিশুদের স্পেশালি অধিকার নিয়ে যখন কাজ করতে গেলাম, পথ শিশুদেরকে দেখে, তখন আমার মনে হয়েছে যে আমরা যারা উন্নয়নে কাজ করি
তাদের একটা স্কোপ আছে যে এদেরকে আমরা তো করছি কাজ, এবং লেখার মাধ্যমে তাদের কথাটা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার যদি একটা ব্যবস্থা করা যায়, এবং সেটা লেখার মাধ্যমে সম্ভব, তো সেই থেকে আমার মনে হয়েছে যে এদেরকে নিয়েও লিখি। এবং আমাদের যত বুলেটিন বের হচ্ছে বা অন্যান্য জায়গাতে, এবং ফেসবুক এখন তো সব থেকে বড় মিডিয়া আসলে বলবো, যে যেখানে সব থেকে বেশি রিচ করা যায়, তো সেখানেও আমার লেখালেখিটা আছে নারীদেরকে নিয়ে এবং স্পেশালি শিশু অধিকার নিয়ে। এখন যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে লেখালেখির অনেকগুলি মাধ্যম আছে, এবং সোফার আপনি যতটুকু বললেন যে প্রবন্ধ থেকে শুরু করে অনেক কিছুই লিখেছেন, কিন্তু আমরা আপনার বইটাই প্রথম পেয়েছি, কাব্যগ্রন্থটা প্রথম পেয়েছি। মানে কবিতাটাই কেন আপনি প্রকাশ করলেন? আপনি উপন্যাস কিংবা ভ্রমণ কাহিনী কিংবা আমরা যদি প্রবন্ধ বলি, মানে সেটি কেন নয়? সেটি কেন নয়, এটা বলা যায় কি যে প্রথম আসলে আমি কোনো প্ল্যান করে আসলে বইটা পাবলিশ করিনি। আমার প্রথমে মনে হয়েছিল যে আমি এবার একটা বই বের করি, দেখলাম কি যে প্রথমে আমার ইচ্ছে ছিল যে আমি ভ্রমণ কাহিনী নিয়ে একটা বই বের করবো, এবং সেটা একটা অন্যরকম প্ল্যান ছিল যেটার জন্য আমার আরও সময় দরকার। তো সেটা যেহেতু করতে পারিনি, আমার কাছে কবিতাগুলোই সুন্দরভাবে গোছানো ছিল, বলা যায় যে সেই জন্যই আসলে এটা কোনো কিছু চিন্তা করে না, হঠাৎ করে হয়ে গেছে। আপনার ভ্রমণ নিয়ে একটু গল্প শুনতে চাই। মানে স্টুডেন্ট লাইফ থেকে আপনার সম্পর্কে যতটুকু আমি জানি বা জেনেছি, সেখান থেকে জেনেছি আপনি প্রচুর ভ্রমণ পিপাসু একজন মানুষ, এবং আপনি দেশের আনাচে কানাচে এমন কোনো জায়গা নিয়ে ভ্রমণ করেননি, ইনফ্যাক্ট দেশের বাইরেও প্রচুর ভ্রমণ করেছেন। এই নেশাটা কেমন করে হলো আপনার? এই নেশাটা হলো আসলে ছোটবেলায় আমার বাবা ট্রান্সফারের জব ছিল, আগে বলেছি যে ব্যাংকে জব করতেন, তো আমরা এক জায়গাতে কিন্তু বেশি দিন থাকিনি। সেই জন্যই মনে হয় সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই আছে না, পায়ের নিচে সর্ষে, তো আমারও মনে হয় পায়ের নিচে সর্ষে, এই জন্য এক জায়গায় বেশি দিন আসলে আমার থাকতে ভালো লাগে না। তো বাবার চাকরির সূত্রে তো বিভিন্ন জায়গাতে যাওয়া হয়েছে, আমার পড়াশোনাটাও হয়েছে আরেক জায়গাতে যেখানে ফ্যামিলি থেকে দূরে, নর্থ বেঙ্গলে, যেখানে আগে কখনো যাইনি। তো যখন নর্থ বেঙ্গলে গেলাম, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করলাম, মনে হলো এই এরিয়াটা আমার কাছে নতুন, একটু জানি। তারপর ওই যতগুলো জেলা ছিল মোটামুটি আমি সেখানে ঘুরে বেড়ালাম, এবং আমার একটা সহজাত একটা প্রবৃত্তি আছে যে আমি যেখানে যাব ওই এলাকার মানুষজন সম্পর্কে, তাদের আচার আচরণ সম্পর্কে, তাদের খাবার দাবার, এই জিনিসগুলি আমাকে, মানে আমার খুব আগ্রহ লাগে যে আমি তাদের জীবনযাত্রা সম্পর্কে একটু জানি। তো সেটা দিয়ে এখন আমাকে তো তাহলে ঘুরে বেড়াতে হবে সেটা জানার জন্য। এটা তো একটা ছিল। আর সুন্দর সুন্দর জায়গা দেখতে আমার খুবই ভালো লাগে, সেটা শুধু ন্যাচারাল বিউটি হোক সেটা না, যে কোনো যদি ঐতিহাসিক কোনো জায়গা হয় সেটাও আমাকে প্রচণ্ড টানে, সেটার ইতিহাসটা আগে একটু জেনে, এবং আমার কাছে একটা ফিলিংস হয় যে এই জায়গাটাতে আজকে থেকে এতগুলো বছর আগে কিরকম ছিল, মানুষের পদচারণা ছিল, এখানে মানুষ থাকতো, এখানে একটা রাজ্য ছিল, কেমন মানুষ থাকতো, আজকে এত বছর পর এখানে আমি দাঁড়িয়ে আছি, মাঝখানে কতগুলি বছর চলে গেল, এই একটা অদ্ভুত ফিলিংস হয়। সেই জন্য আমার আরো নতুন নতুন জায়গাতে যেতে ইচ্ছে করে। হ্যাঁ, ঘুরতে ভালো লাগে। আমরা হয়তো সামনে আপনার ভ্রমণ কাহিনীও পাবো। এবার একটু আপনার কাজের জায়গাতে আসি। আপনি দীর্ঘদিন ধরে নারী শিশুদের নিয়ে কাজ করছেন, স্পেশালি শিশুদের অধিকার নিয়ে কাজ করছেন, একটা প্রজেক্টের ম্যানেজার হিসেবে আছেন। সো এই শিশু অধিকার নিয়ে কাজ করতে গিয়ে এমন কোনো ঘটনা বা এমন কোনো অবস্থার সম্মুখীন কি হয়েছেন যেটা আপনাকে ভীষণভাবে নাড়া দেয়, কিংবা যেটি আপনি শেয়ার করতে চাইবেন আজকে আমাদের পাঠক, দর্শক, শ্রোতাদের সঙ্গে? কোনো একটি নির্দিষ্ট ঘটনা যদি বলেন, আসলে আমি এখানে যখন প্রথম কাজ করতে এসেছিলাম তখন মনে হয়েছিল যে হ্যাঁ, সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে আমি কাজ করব, এবং আমরা যারা কাজ করি এবং যারা কাজ করি না তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য বলা যায়। কারণ যারা কাজ করি, আমি কাজ করার আগে তাদের সম্পর্কে আমার যতটুকু আইডিয়া ছিল, কাজ করতে গিয়ে দেখে আইডিয়া কিছুই না, মানে ওই পার্টটা সম্পর্কে আমার একটা পুনর্জন্ম হলো, যেমন আমি এই মানুষের লাইফের এই পার্টটা সম্পর্কে আমি জানতামই না। এবং কিছু কিছু জায়গায় এমন কিছু আমার কাছে সব থেকে যেটা ভাবিয়েছে, আমরা সবসময় বলি যে মা বাবা সব কিছুর ঊর্ধ্বে, দুনিয়া একদিকে, বাবা মার কাছে সন্তান আরেক দিকে, তাই না? এই ভ্রান্ত ধারণাটা আমার ভাঙলো হচ্ছে গিয়ে এখানে কাজ করতে এসে। যেমন শিশুরা কেন পথে আসলো, এটা এমন না যে বেশিরভাগ ফ্যামিলি থেকে ডিটাচড বা বাবা মা নাই, সেটা না। বাবা হয়তো ফ্যামিলিটাকে ফেলে চলে গেছে অন্য কাউকে বিয়ে করে, মা কিছুদিন পর সেই সন্তানদেরকে ফেলে
আরেকটা বিয়ে করে চলে যায়, তখন রেজাল্ট হিসেবে ছেলে মেয়েরা পথে চলে আসে। তাহলে বাবা মা যদি সন্তানদের জন্য দুনিয়াকে এক সাইডেই রাখতো, তাহলে এই সন্তানরা কেন চলে আসলো? এটা আমার জন্য বড় একটা ধাক্কা ছিল। আরেকটা ধাক্কা ছিল যে কিছু কিছু জায়গায় আমরা আসলে, মানে আপনি বলতে চাইছেন যে মানে আমাদের প্রচলিত ধারণাটা মানে আপনার কাছে ভ্রান্ত মনে হয়েছে? ভ্রান্ত মনে হয়েছে যে সব সময় এটা আসলে সত্যি না, যে বাবা মা মানেই যে আসলে সবসময় সন্তানের মঙ্গলের জন্য কাজ করবে, সন্তানকে সবার উপরে রাখবে, এটা না আসলে। যদি ভয়ঙ্কর তথ্য। এক্স্যাক্টলি, আমি এই জন্যই প্রথমে বলেছি যে লাইফের কাজ করা, একদম ইন্টেন্সলি কাজ করা আর না করা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। আমি এখানে এসে এমন কিছু এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি, এমন কিছু তথ্য জেনেছি যে আমার কাছে মনে হয়েছে কি যেখানে কাজ করতে না আসলে আমি আসলে জানতামই না, আমার কাছে নতুন আরেকটা জন্মের মতন মনে হয়েছে। এইটার কারণেই যে বাবা মা আছে, দুজনই আছে, কিন্তু যার যার সংসার নিয়ে ব্যস্ত, ছেলে মেয়েরা রাস্তায় কোথায় ঘুমাচ্ছে, এটা কি কোথায় শিক্ষার অভাব বা এরকম কিছু, বা পারিবারিক যে সামাজিক বন্ধন, আমরা যে বিষয়গুলি, আমরা যেই মানে মিথ বলবো না, মানে আমরা যেই কালচারের মধ্যে বড় হই, বেড়ে উঠেছি, আপনার কাছে কি মনে হয়েছে কাজ করতে গিয়ে যে এইখানে এটার কিছু অপ্রতুলতা আছে? কিছুটা সচেতনতার অভাব তো আছেই। এখন আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি ব্যাপারটা সব থেকে বেশি প্রায়োরিটি পায় মধ্যবিত্ত পরিবারে। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে একদম আমরা যাদেরকে নিয়ে কাজ করি সেখানে আসলে ফ্যামিলি ব্যাপারটা অত প্রায়োরিটি পায় না। পেলে তাদের কাছে হচ্ছে গিয়ে বিয়ে করলাম, সন্তান সন্ততি হলো, তাদের যে দায়িত্ব নেওয়ার ব্যাপারটা সেটা তাদের মধ্যে সচেতনতার অভাব, বা সে যে আমার দায়িত্ব সেটা আসলে তারা হয়তো বা সেইভাবে বুঝতে পারে না। আর আরেকটা রিজন হতে পারে যেটা আসলে এই সমস্ত মানুষদের মধ্যে ড্রাগ অ্যাডিকশনটা অনেক বেশি, আর অ্যাডিক্টেড মানুষেরা কি করে সেটা তো তারা নিজেরাও জানে না। থাকে না। আমরা আবার একটু বৃষ্টি নামক তবেতে ফিরে আসি। বৃষ্টি নামক তবে হাওলাদার প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল এবং এটা বইমেলায় অ্যাভেলেবেল রয়েছে, হাওলাদারে গেলে যে কেউ পেয়ে যাবে। সো পরবর্তীতে আপনি কি নিয়ে ভাবছেন, অর্থাৎ আগামী বইমেলায় কি কোনো আমরা কবিতার বই পাচ্ছি, নাকি আপনি এবার উপন্যাসের দিকে যাচ্ছেন? কারণ আপনার যে অভিজ্ঞতা, ঋদ্ধ হয়েছেন বিশেষ করে শিশু অধিকারের ব্যাপারে। মনে হয় পরবর্তী যদি আমি কোনো বই প্রকাশ করি এবং যেটা আমার চিন্তায় আছে এবং অনেকটা গুছিয়ে এনেছি, সেটা একটা ভ্রমণ কাহিনী হবে। ভ্রমণ কাহিনী হবে। আপনি জীবনে যত ভ্রমণ করেছেন, বাংলাদেশ, শুধু বাংলাদেশ নিয়ে, চমৎকার একটাই হবে। নারী লেখক হিসেবে কখনো কি আপনার কাছে মনে হয়েছে নির্মলেন্দু গুণের সেই বিখ্যাত কবিতার লাইনটা, আজ কবির বিরুদ্ধে কবি, এরকম মানে কখনো কি মনে হয়েছে যে নারী লেখক হিসেবে আসলে কোনো ধরনের কোনো সমস্যার বা কোনো ধরনের অবস্ট্রাকলের সম্মুখীন আপনাকে হতে হয়েছে? আসলে এখন যে যুগ, এটা শুধুমাত্র নারী লেখক হিসেবে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেরকম আসলে অনেকটাই না। মূলত আমার কাছে মনে হয়েছে যেটা, যে লেখক হিসেবেই যেটা আমার কাছে মনে হয়েছে এক্সপিরিয়েন্স যেটা, সেটা হচ্ছে গিয়ে যত আমার ফেস ভ্যালু থাকবে সোশ্যাল মিডিয়াতে, তার মানে ভাইরাল যে ব্যাপারটা, মানে এখন লেখকও ভাইরাল হতে হয়। হ্যাঁ, লেখকও ভাইরাল হতে হয়, এবং সে শুধুমাত্র আগে লেখক পরে ভাইরাল সেটাও হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে আগে আমি ভাইরাল হলাম, তারপর আমি একটা বই প্রকাশ করলাম। মানে আপনি যে কোনো জায়গাতে ভাইরাল হয়ে গেলেই আপনি একটা বই প্রকাশ করলে ব্যবসাটা ভালো, তখন লাইন লেগে যাবে। কিন্তু আমি এই বইমেলা না, গত বইমেলায় আমি একটা দেখলাম, একটা বই কিনলাম। বইটা হচ্ছে গিয়ে আদিবাসীদেরকে নিয়ে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, একজন লিখেছেন, উনি হচ্ছে গিয়ে অনেক দিন ওখানে চাকরির সুবাদে উনি ছিলেন, আদিবাসীদেরকে নিয়ে, ওই এলাকার ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী তাদেরকে নিয়ে, এবং এটা এত ইনফরমেটিভ, এত চমৎকার একটা বই। আমার তো সন্দেহ যে হাতে গোনা 20-25 জন ছাড়া এই বইটা কেউ কিনেনি। কিন্তু নাম বলবো না আসলে, সবাই লেখক, সবাই তাদের ওখানে যে লম্বা সিরিয়াল দিয়ে বই কিনছে, তারা অ্যাকচুয়ালি লেখক আমার মনে হয় নাই। কারণ কিছু কিছু বই আমি কৌতূহলবশতই আমি পড়েছি এবং খুবই হতাশ হয়েছি যে আমি
দুটো আর প্রশ্ন করে আজকের আড্ডাটা র্যাপ আপ করব। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে একটা প্রবাদ ছিল, কিংবা প্রবাদ বলি অথবা কোট বলি, সেটা হচ্ছে যে বই কিনে কেউ ঠকে না। কিন্তু আমরা এই সময়ে এসে আপনার কথা সূত্র ধরেই বলতে হয় যে অনেকেই বই কিনে ঠকছে, অর্থাৎ ভাইরাল লেখকদের দৌরাত্মে পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই বইটা আসলে অন্তঃসার শূন্য, সেখানে আসলে পাঠ্য কোনো কিছুই নেই, সুখ পাঠ্যের তো প্রশ্নই আসে না। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, যে তার মানে কি বই কিনে মানুষ এখন ঠকছে? বই কিনে ঠকছে না, এখানে লেখকরা বই বের করবে, কারণ তার যদি পাঠক আছে, সে যদি জানে, তাহলে সে বই বের করবেই। কিন্তু আমি পাঠক হিসেবে আমাকে তো সিলেক্ট করতে হবে, আমি কি পড়তে আমি চাই। কি পড়তে চাই। আমি যদি এখন অনেক ক্যাটাগরি আছে বইয়ের, কেউ থ্রিলার পছন্দ করবে, কেউ উপন্যাস পছন্দ করবে, কেউ সফট রোমান্টিক পছন্দ করবে, তারপর এই ধরনের কেউ আরও আছে ভ্রমণ কাহিনী বা যে কোনো কিছু, অনেক ক্যাটাগরি আছে, অনেক জানারার বই আছে। তো আমি যদি ওইগুলির একটাতেও না গিয়ে আমি ভাইরাল লেখকের বই কিনি, তাহলে তো সেই ড্রাইভারটা আমি সম্পূর্ণ লেখককে কেন দিব আমি, তাই না? পাঠক হিসেবে আমারও তো আছে, পাঠক হিসেবে আমারও দায়িত্ব আছে। আমরা শেষ করব আজকের লেখক আড্ডা। শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে নতুন যারা লিখছেন, যেমন আপনার লেখার ঘটনাটা সেই ছোটবেলা থেকে বাসায় ডায়েরি লেখা থেকে শুরু করে, নতুন যারা লিখছেন তাদের প্রতি আপনার কোনো মেসেজ কি আছে? আমার একটা মেসেজ, আসলে ধৃষ্টতা যদি হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু তারপরেও আমি সবার উদ্দেশ্যে একটা জিনিস বলবো, আমরা যদি বাংলায় লিখি তাহলে বানান এবং ভাষা এই দুইটা যদি একটু ঠিক থাকে, তাহলে মনে হয় সব দিক থেকে পাঠক হিসেবেও সেটা পড়ে আরাম পাবো, আর লেখক হিসেবেও আমার আসলে দায়বদ্ধতার একটা জায়গা আছে। এই দুইটা জিনিস একটু যদি মাথায় রেখে সবাই লিখতো, একটু ভালো হতো। অনেক অনেক ধন্যবাদ আজকে লেখক আড্ডায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের লেখক আড্ডা। আজকের লেখক আড্ডায় আমাদের অতিথি হয়ে এসেছিলেন ফারহানা সুলতানা, যিনি শিশু অধিকার নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এবং তার চমৎকার একটি কাব্যগ্রন্থ বৃষ্টি নামক তবে হাওলাদার প্রকাশনীতে বইটি পাওয়া যাচ্ছে। এবারের বইমেলায় যদি যাওয়া হয় আপনার, বইটি আপনি সংগ্রহ করতে পারেন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও নতুন কোনো লেখকের সঙ্গে জমিয়ে আড্ডা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।